শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসের ৭ম পর্ব। রবিবার দিন সকালে আনন্দময়ী পান সাজিতেছিলেন। শশীমুখী তাহার পাশে বসিয়া সুপারি কাটিয়া স্তূপাকার করিতেছিল। এমন সময় বিনয় আসিয়া ঘরে প্রবেশ করিতেই শশীমুখী তাহার কোলের আঁচল হইতে সুপারি ফেলিয়া দিয়া তাড়াতাড়ি ঘর ছাড়িয়া পালাইয়া গেল। আনন্দময়ী একটুখানি মুচকিয়া হাসিলেন। বিনয় সকলেরই সঙ্গে ভাব করিতে পারিত। শশীমুখীর সঙ্গে এতদিন তাহার যথেষ্ট হৃদ্যতা ছিল। উভয় পক্ষেই পরস্পরের প্রতি খুব উপদ্রব চলিত। শশীমুখী বিনয়ের জুতা লুকাইয়া রাখিয়া তাহার নিকট হইতে গল্প আদায় করিবার উপায় বাহির করিয়াছিল। বিনয় শশীমুখীর জীবনের দু একটা সামান্য ঘটনা অবলম্বন করিয়া তাহাতে যথেষ্ট রং ফলাইয়া দু একটা গল্প বানাইয়া রাখিয়াছিল। তাহারই অবতারণা করিলে শশীমুখী বড়ই জব্দ হইত। প্রথমে সে বক্তার প্রতি মিথ্যা ভাষণের অপবাদ দিয়া উচ্চ কণ্ঠে প্রতিবাদের চেষ্টা করিত। তাহাতে হার মানিলে ঘর ছাড়িয়া পলায়ন করিত। সেও বিনয়ের জীবনচরিত বিকৃত করিয়া পাল্টা গল্প বানাইবার চেষ্টা করিয়াছে, কিন্তু রচনা শক্তিতে সে বিনয়ের সমকক্ষ না হওয়াতে এ সম্বন্ধে বড় একটা সফলতা লাভ করিতে পারে নাই। যাহা হোক, বিনয় এ বাড়িতে আসিলেই সব কাজ ফেলিয়া শশীমুখী তাহার সঙ্গে গোলমাল করিবার জন্য ছুটিয়া আসিত। একদিন এত উৎপাত করিত যে আনন্দময়ী তাহাকে ভৎসনা করিতেন, কিন্তু দোষ তো তাহার একলার ছিল না। বিনয় তাহাকে এমনই উত্তেজিত করিয়া তুলিত যে আত্মসংবরণ করা তাহার পক্ষে অসম্ভব হইত। সেই শশীমুখী আজ যখন বিনয়কে দেখিয়া তাড়াতাড়ি ঘর ছাড়িয়া পালাইয়া গেল, তখন আনন্দময়ী হাসিলেন, কিন্তু সে হাসি সুখের হাসি নহে। বিনয়কেও সেই ক্ষুদ্র ঘটনায় এমন আঘাত করিল যে সে কিছুক্ষণের জন্য চুপ করিয়া বসিয়া রহিল। বিনয়ের পক্ষে শশীমুখীকে বিবাহ করা যে কতখানি অসঙ্গত তাহা এইরূপ ছোটখাটো ব্যাপারেই ফুটিয়া ওঠে। বিনয় যখন সম্মতি দিয়াছিল তখন সে কেবল গোরার সঙ্গে তাহার বন্ধুত্বের কথাই চিন্তা করিয়াছিল, ব্যাপারটাকে কল্পনার দ্বারা অনুভব করে নাই। তাছাড়া আমাদের দেশে বিবাহটা যে প্রধানত ব্যক্তিগত নহে, তাহা পারিবারিক, এই কথা লইয়া বিনয় গৌরব করিয়া কাগজে অনেক প্রবন্ধ লিখিয়াছে। নিজেও এ সম্বন্ধে কোনো ব্যক্তিগত ইচ্ছা বা বিতৃষ্ণাকে মনে স্থানও দেয় নাই। আজ শশীমুখী যে বিনয়কে দেখিয়া তাহার বর বলিয়া জিভ কাটিয়া পালাইয়া গেল, ইহাতে শশীমুখীর সঙ্গে তাহার ভাবী সম্বন্ধের একটা চেহারা তাহার কাছে দেখা দিল। মুহূর্তের মধ্যে তাহার সমস্ত অন্তঃকরণ বিদ্রোহী হইয়া উঠিল। গোরা যে তাহার প্রকৃতির বিরুদ্ধে তাহাকে কত দূর পর্যন্ত লইয়া যাইতেছিল, ইহা মনে করিয়া গোরার ওপরে তাহার রাগ হইল, নিজের ওপরে ধিক্কার জন্মিল, এবং আনন্দময়ী যে প্রথম হইতেই এই বিবাহে নিষেধ করিয়াছেন তাহা স্মরণ করিয়া তাহার সূক্ষ্মদর্শিতায় তাহার প্রতি বিনয়ের মন বিস্ময় মিশ্রিত ভক্তিতে পূর্ণ হইয়া উঠিল। আনন্দময়ী বিনয়ের মনের ভাবটা বুঝিলেন। তিনি অন্যদিকে তাহার মনকে ফিরাইবার জন্য বলিলেন, কাল গোরা চিঠি পেয়েছি বিনয়। বিনয় একটু অন্যমনস্কভাবেই কহিল, কি লিখেছে? আনন্দময়ী কহিলেন, নিজের খবর বড় একটা কিছু দেয়নি, দেশের ছোট লোকদের দুর্দশা দেখে দুঃখ করে লিখেছে। ঘোষপাড়া বলে কোন এক গ্রামে ম্যাজিস্ট্রেট কি সব অন্যায় করেছে তারই বর্ণনা করেছে। গোরার প্রতি একটা বিরুদ্ধ ভাবের উত্তেজনা হইতেই অসহিষ্ণু হইয়া বিনয় বলিয়া উঠিল, গোরার ওই পরের দিকেই দৃষ্টি। আর আমরা সমাজের বুকের ওপর বসে প্রতিদিন যেসব অত্যাচার করছি তা কেবলই মার্জনা করতে হবে, আর বলতে হবে এমন সৎকর্ম আর কিছু হতে পারে না। হঠাৎ গোরার ওপরে এইরূপ দোষারোপ করিয়া বিনয় যেন অন্য পক্ষ বলিয়া নিজেকে দাঁড় করাইল দেখিয়া আনন্দময়ী হাসিলেন। বিনয় কহিল, মা, তুমি হাসছ? মনে করেছ হঠাৎ বিনয় এমন রাগ করে উঠল কেন? কেন রাগ হয় তোমাকে বলি। সুধীর সেদিন আমাকে তাদের নৈহাটি স্টেশনে তার এক বন্ধুর বাগানে নিয়ে গিয়েছিল। আমরা শিয়ালদা ছাড়তেই বৃষ্টি আরম্ভ হলো। সোদপুর স্টেশনে যখন গাড়ি থামল, দেখি একটা সাহেবী কাপড় পরা বাঙালি নিজে মাথায় দিব্যি ছাতা দিয়ে তার স্ত্রীকে গাড়ি থেকে নামালে। স্ত্রীর কোলে একটি শিশু ছেলে। গায়ের মোটা চাদরটা দিয়ে সেই ছেলেটিকে কোনো মতে ঢেকে খোলা স্টেশনের একধারে দাঁড়িয়ে সে বেচারি শীতে ও লজ্জায় জড়সড় হয়ে ভিজতে লাগলো। আর তার স্বামী জিনিসপত্র নিয়ে ছাতা মাথায় দিয়ে হাঁকডাক বাঁধিয়ে দিল। আমার এক মুহূর্তে মনে পড়ে গেল, সমস্ত বাংলাদেশে কি রৌদ্রে, কি বৃষ্টিতে, কি ভদ্র কি অভদ্র কোনো স্ত্রীলোকের মাথায় ছাতা নেই।
যখন দেখলুম স্বামীটা নির্লজ্জভাবে মাথায় ছাতা দিয়েছে আর স্ত্রী গায়ে চাদর ঢাকা দিয়ে নীরবে ভিজছে, সেই ব্যবহারটাকে মনে মনেও নিন্দা করছে না এবং স্টেশন শুদ্ধ কোনো লোকের মনে একটা কিছুমাত্র অন্যায় বলে বোধ হচ্ছে না, তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমরা স্ত্রীলোকদের অত্যন্ত সমাদর করি, তাদের লক্ষ্মী বলে দেবী বলে জানি। এ সমস্ত অলীক কাব্যকথা আর কোনোদিন মুখেও উচ্চারণ করব না। আমরা দেশকে বলি মাতৃভূমি, কিন্তু দেশের এই নারী মূর্তির মহিমা দেশের স্ত্রীলোকদের মধ্যে যদি প্রত্যক্ষ না করি, বুদ্ধিতে শক্তিতে কর্তব্যবোধের ঔদার্যে আমাদের মেয়েদের যদি পূর্ণ পরিণত সতেজ সবলভাবে আমরা না দেখি, ঘরের মধ্যে দুর্বলতা সংকীর্ণতা এবং অপরিণতি যদি দেখতে পাই, তাহলে কখনোই দেশের উপলব্ধি আমাদের কাছে উজ্জ্বল হয়ে উঠবে না। নিজের উৎসাহে হঠাৎ লজ্জিত হইয়া বিনয় স্বাভাবিক সুরে কহিল, মা, তুমি ভাবছ বিনয় মাঝে মাঝে এইরকম বড় বড় কথায় বক্তৃতা করে থাকে। আজও তাকে বক্তৃতায় পেয়েছে। অভ্যাসবশত আমার কথাগুলো বক্তৃতার মতন হয়ে পড়ে। আজ এ আমার কিন্তু বক্তৃতা নয়। দেশের মেয়েরা যে দেশের কতখানি আগে আমি তো ভালো করে বুঝতেই পারিনি, কখনো চিন্তাও করিনি। মা, আর বেশি বকব না। আমি বেশি কথা কই বলে আমার কথাকে কেউ আমারই মনের কথা বলে বিশ্বাস করে না। এবার থেকে কথা কমাবো বলিয়া বিনয় আর বিলম্ব না করিয়া উৎসাহদীপ্ত চিত্তে প্রস্থান করিল। আনন্দময়ী মহিমকে ডাকাইয়া বলিলেন, বাবা, বিনয়ের সঙ্গে আমাদের শশীমুখীর বিবাহ হবে না। মহিম, কেন, তোমার অমত আছে? আনন্দময়ী, এ সম্বন্ধ শেষ পর্যন্ত টিকবে না বলেই আমার অমত, নইলে অমত করব কেন? মহিম, গোরা রাজি হয়েছে, বিনয়ও রাজি, তবে টিকবে না কেন? অবশ্য তুমি যদি মত না দাও তাহলে বিনয় এ কাজ করবে না, সে আমি জানি। আনন্দময়ী, আমি বিনয়কে তোমার চেয়ে ভালো জানি। মহিম, গোরার চেয়েও? আনন্দময়ী, হ্যাঁ, গোরার চেয়েও ভালো জানি, সেই জন্যেই সকল দিক ভেবে আমি মত দিতে পারছি না। মহিম, আচ্ছা, গোরা ফিরে আসুক। আনন্দময়ী, মহিম, আমার কথা শোনো। এ নিয়ে যদি বেশি পীড়াপিড়ি করো তাহলে শেষকালে একটা গোলমাল হবে। আমার ইচ্ছে নয় যে গোরা বিনয়কে এ নিয়ে কোনো কথা বলে। আচ্ছা, দেখা যাবে বলিয়া মহিম মুখে একটা পান লইয়া রাগ করিয়া ঘর হইতে চলিয়া গেল। গোরা যখন ভ্রমণে বাহির হইল তখন তাহার সঙ্গে অবিনাশ, মতিলাল বসন্ত এবং রমাপতি এই চারজন সঙ্গী ছিল, কিন্তু গোরার নির্দয় উৎসাহের সঙ্গে তাহারা তাল রাখিতে পারিল না। অবিনাশ এবং বসন্ত অসুস্থ শরীরের ছুতা করিয়া 4-5 দিনের মধ্যেই কলিকাতা ফিরিয়া আসিল। নিতান্তই গোরার প্রতি ভক্তিবশত মতিলাল ও রমাপতি তাহাকে একলা ফেলিয়া চলিয়া যাইতে পারিল না, কিন্তু তাহাদের কষ্টের সীমা ছিল না। কারণ গোরা চলিয়াও শ্রান্ত হয় না, আবার কোথাও স্থির হইয়া বাস করিতেও তাহার বিরক্তি নাই। গ্রামের যে কোনো গৃহস্থ গোরাকে ব্রাহ্মণ বলিয়া ভক্তি করিয়া ঘরে রাখিয়াছে, তাহার বাড়িতে আহার ব্যবহারের যতই অসুবিধা হোক, দিনের পর দিন সে কাটাইয়াছে। তাহার আলাপ শুনিবার জন্য সমস্ত গ্রামের লোক তাহার চারিদিকে সমাগত হইত, তাহাকে ছাড়িতে চাহিত না। ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ ও কলিকাতা সমাজের বাহিরে আমাদের দেশটা যে কিরূপ, গোরা তাহা এই প্রথম দেখিল। এই নিভৃত প্রকাণ্ড গ্রাম্য ভারতবর্ষ যে কত বিচ্ছিন্ন, কত সংকীর্ণ, কত দুর্বল, সে নিজের শক্তি সম্বন্ধে যে কিরূপ নিতান্ত অচেতন এবং মঙ্গল সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ও উদাসীন, প্রত্যেক 5-7 ক্রোশের ব্যবধানে তাহার সামাজিক পার্থক্য যে কিরূপ একান্ত, পৃথিবীর বৃহৎ কর্মক্ষেত্রে চলিবার পক্ষে সে যে কতই স্বরচিত এবং কাল্পনিক বাধায় প্রতিহত, তুচ্ছতাকে যে সে কতই বড় করিয়া জানে এবং সংস্কার মাত্রেই যে তাহার কাছে কিরূপ নিশ্চলভাবে কঠিন, তাহার মন যে কতই সুপ্ত, প্রাণ যে কতই স্বল্প, চেষ্টা যে কতই ক্ষীণ, তাহা গোরা গ্রামবাসীদের মধ্যে এমন করিয়া বাস না করিলে কোনো মতেই কল্পনা করিতে পারিত না। গোরা গ্রামে বাস করিবার সময় একটা পাড়ায় আগুন লাগিয়াছিল। এত বড় একটা সংকটেও সকলে দলবদ্ধ হইয়া প্রাণপণ চেষ্টায় বিপদের বিরুদ্ধে কাজ করিবার শক্তি যে তাহাদের কত অল্প, তাহা দেখিয়া গোরা আশ্চর্য হইয়া গেল। সকলেই গোলমাল দৌড়াদৌড়ি কান্নাকাটি করিতে লাগিল, কিন্তু বিধিবদ্ধভাবে কিছুই করিতে পারিল না। সে পাড়ায় নিকটে জলাশয় ছিল না। মেয়েরা দূর হইতে জল বহিয়া আনিয়া ঘরের কাজ চালায়।
অথচ প্রতিদিনেরই সেই অসুবিধা লাঘব করিবার জন্য ঘরে একটা স্বল্প ব্যয়ে কূপ খনন করিয়া রাখে সঙ্গতিসম্পন্ন লোকেরও সে চিন্তাই ছিল না। পূর্বেও এ পাড়ায় মাঝে মাঝে আগুন লাগিয়াছে, তাহাকে দৈবের উৎপাত বলিয়ায় সকলে নিরুদ্যম হইয়া আছে। নিকটে কোনো প্রকার জলের ব্যবস্থা করিয়া রাখিবার জন্য তাহাদের কোনরূপ চেষ্টাই জন্মে নাই। পাড়ার নিতান্ত প্রয়োজন সম্বন্ধেও যাহাদের বোধশক্তি এমন আশ্চর্য অসার, তাহাদের কাছে সমস্ত দেশের আলোচনা করা গোরার কাছে বিদ্রূপ বলিয়া বোধ হইল। সকলের চেয়ে গোরার কাছে আশ্চর্য এই লাগিল যে মতিলাল ও রমাপতি এই সমস্ত দৃশ্যে ও ঘটনায় কিছুমাত্র বিচলিত হইত না, বরঞ্চ গোরার ক্ষোভকে তাহারা অসঙ্গত বলিয়াই মনে করিত। ছোট লোকরা তো এই রকম করিয়াই থাকে, তাহারা এমনই করিয়াই ভাবে। এই সকল কষ্টকে তাহারা কষ্টই মনে করে না। ছোট লোকদের পক্ষে এরূপ ছাড়া আর যে কিছু হইতেই পারে তাহাই কল্পনা করা তাহারা বাড়াবাড়ি বলিয়া বোধ করে। এই অজ্ঞতা, জড়তা ও দুঃখের বোঝা যে কি ভয়ঙ্কর প্রকাণ্ড, এবং এই ভার যে আমাদের শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র সকলেরই কাঁধের ওপর চাপিয়া রহিয়াছে, প্রত্যেককেই অগ্রসর হইতে দিতেছে না, এই কথা আজ স্পষ্ট করিয়া বুঝিয়া গোরার চিত্ত রাত্রিদিন ক্লিষ্ট হইতে লাগিল। মতিলাল বাড়ি হইতে পীড়ার সংবাদ পাইয়াছে বলিয়া বিদায় হইল। গোরার সঙ্গে কেবল রমাপতি অবশিষ্ট ছিল। উভয়ে চলিতে চলিতে এক জায়গায় নদীর চরে এক মুসলমান পাড়ায় আসিয়া উপস্থিত হইল। আতিথ্য গ্রহণের প্রত্যাশায় খুঁজিতে খুঁজিতে সমস্ত গ্রামের মধ্যে কেবল একটি ঘর মাত্র হিন্দু নাপিতের সন্ধান পাওয়া গেল। দুই ব্রাহ্মণ তাহারই ঘরে আশ্রয় লইতে গিয়া দেখিল বৃদ্ধ নাপিত ও তাহার স্ত্রী একটি মুসলমানের ছেলেকে পালন করিতেছে। রমাপতি অত্যন্ত নিষ্ঠাবান, সে তো ব্যাকুল হইয়া উঠিল। গোরা নাপিতকে তাহার অনাচারের জন্য ভৎসনা করাতে সে কহিল, ঠাকুর, আমরা বলি হরি, ওরা বলে আল্লাহ, কোনো তফাৎ নেই। তখন রৌদ্র প্রখর হইয়াছে, বিস্তীর্ণ বালুচর, নদী বহুদূর। রমাপতি পিপাসায় ক্লিষ্ট হইয়া কহিল, হিন্দুর পানীয় জল পাই কোথায়? নাপিতের ঘরে একটা কাঁচা কূপ আছে, কিন্তু ভ্রষ্টাচারের সে কূপ হইতে রমাপতি জল খাইতে না পারিয়া মুখ বিমর্ষ করিয়া বসিয়া রহিল। গোরা জিজ্ঞাসা করিল, এ ছেলের কি বাপমা নেই? নাপিত কহিল, দুই আছে, কিন্তু না থাকারই মতো। গোরা কহিল, সে কি রকম? নাপিত যে ইতিহাসটা বলিল তাহার মর্ম এই, যে জমিদারিতে ইহারা বাস করিতেছে তাহা নীলকর সাহেবদের ইজারা। চরে নীলের জমি লইয়া প্রজাদের সহিত নীলকুঠির বিরোধের অন্ত নাই। অন্য সমস্ত প্রজা বশ মানিয়াছে, কেবল এই চর ঘোষপুরের প্রজাদিগকে সাহেবেরা শাসন করিয়া বাধ্য করিতে পারে নাই। এখানকার প্রজারা সমস্তই মুসলমান এবং ইহাদের প্রধান ফারু সর্দার কাহাকেও ভয় করে না। নীলকুঠির উৎপাত উপলক্ষে দুইবার পুলিশকে ঠ্যাঙাইয়া সে জেল খাটিয়া আসিয়াছে। তাহার এমন অবস্থা হইয়াছে যে তাহার ঘরে ভাত নাই বলিলেই হয়, কিন্তু সে কিছুতেই দমিতে জানে না। এবারে নদীর কাঁচি চরে চাষ দিয়া এ গ্রামের লোকেরা কিছু বড় ধান পাইয়াছিল। আজ মাসখানেক হইল নীলকুঠির ম্যানেজার সাহেব স্বয়ং আসিয়া লাঠিয়াল সহ প্রজার ধান লুট করে। সেই উৎপাতের সময় ফারু সর্দার সাহেবের ডান হাতে এমন এক লাঠি বসাইয়াছিল যে ডাক্তারখানায় লইয়া গিয়া তাহার সেই হাত কাটিয়া ফেলিতে হইয়াছিল। এত বড় দুঃসাহসিক ব্যাপার এ অঞ্চলে আর কখনো হয় নাই। ইহার পর হইতে পুলিশের উৎপাত পাড়ায় পাড়ায় যেন আগুনের মতন লাগিয়াছে। প্রজাদের কাহারও ঘরে কিছু রাখিল না, ঘরের মেয়েদের ইজ্জত আর থাকে না। ফারু সর্দার এবং বিস্তর লোককে হাজতে রাখিয়াছে। গ্রামের বহুতর লোক পলাতক হইয়াছে। ফারুর পরিবার আজ নিরন্ন, এমনকি তাহার পরনের একখানি মাত্র কাপড়ের এমন দশা হইয়াছে যে ঘর হইতে সে বাহির হইতে পারিত না। তাহার একমাত্র বালক পুত্র তামিজ নাপিতের স্ত্রীকে গ্রাম সম্পর্কে মাসি বলিয়া ডাকিত। সে খাইতে পায় না দেখিয়া নাপিতের স্ত্রী তাহাকে নিজের বাড়িতে আনিয়া পালন করিতেছে। নীলকুঠির একটা কাছারি ক্রোশ দেরেক তফাতে। দারোগা এখনও তাহার দলবল লইয়া সেখানে আছে। তদন্ত উপলক্ষে গ্রামে যে কখন আসে এবং কি করে তাহার ঠিকানা নাই। গতকাল নাপিতের প্রতিবেশী বৃদ্ধ নাজিমের ঘরে পুলিশের আবির্ভাব হইয়াছিল। নাজিমের এক যুবক শ্যালক ভিন্ন এলাকা হইতে তাহার ভগিনীর সঙ্গে দেখা করিতে আসিয়াছিল। দারোগা নিতান্তই বিনা কারণে, ব্যাটা তো জোয়ান কম নয়, দেখেছ ব্যাটার বুকের ছাতি, বলিয়া হাতের লাঠিটা দিয়া তাহাকে এমন একটা খোঁচা মারিল
যে তাহার দাঁত ভাঙিয়া পড়িয়া রক্ত পড়িতে লাগিল। তাহার ভগিনী এই অত্যাচার দেখিয়া ছুটিয়া আসিতেই সেই বৃদ্ধাকে এক ধাক্কা মারিয়া ফেলিয়া দিল। পূর্বে পুলিশ এ পাড়ায় এমনতর উপদ্রব করিতে সাহস করিত না, কিন্তু এখন পাড়ার বলিষ্ঠ যুবা পুরুষ মাত্রই হয় গ্রেপ্তার নয় পলাতক হইয়াছে। সেই পলাতক দিগকে সন্ধানের উপলক্ষ করিয়াই পুলিশ গ্রামকে এখনও শাসন করিতেছে। কবে এ গ্রহ কাটিয়া যাইবে তাহা কিছুই বলা যায় না। গোরা তো উঠিতে চায় না, ওদিকে রমাপতির প্রাণ বাহির হইতেছে। সে নাপিতের মুখের ইতিবৃত্ত শেষ না হইতেই জিজ্ঞাসা করিল, হিন্দুর পাড়া কত দূরে আছে? নাপিত কহিল, ক্রোশদেরেক দূরে যে নীলকুঠির কাছারি, তার তহসিলদার ব্রাহ্মণ, নাম মাধব চাটুর্যে। গোরা জিজ্ঞাসা করিল, স্বভাবটা? নাপিত কহিল, যমদূত বললেই হয়। এত বড় নির্দয় অথচ কৌশলী লোক আর দেখা যায় না। এই যে কদিন দারোগাকে ঘরে পুষছে তার সমস্ত খরচা আমাদেরই কাছ থেকে আদায় করবে, তাতে কিছু মুনাফাও থাকবে। রমাপতি কহিল, গৌরবাবু চলুন, আর তো পারা যায় না। বিশেষত নাপিত বউ যখন মুসলমান ছেলেটিকে তাহাদের প্রাঙ্গণের কুয়াটার কাছে দাঁড় করাইয়া ঘটিতে করিয়া জল তুলিয়া স্নান করাইয়া দিতে লাগিল, তখন তাহার মনে অত্যন্ত রাগ হইতে লাগিল এবং এ বাড়িতে বসিয়া থাকিতে তাহার প্রবৃত্তিই হইল না। গোরা যাইবার সময় নাপিতকে জিজ্ঞাসা করিল, এই উৎপাতের মধ্যে তুমি যে এ পাড়ায় এখনো টিকে আছো, আর কোথাও তোমার আত্মীয় কেউ নেই? নাপিত কহিল, অনেক দিন আছি, এদের ওপর আমার মায়া পড়ে গেছে। আমি হিন্দু নাপিত, আমার জোতজমা বিশেষ কিছু নেই বলে কুঠির লোক আমার গায়ে হাত দেয় না। আজ এ পাড়ার পুরুষ বলতে আর বড় কেউ নেই। আমি যদি যাই তাহলে মেয়েগুলো ভয়েই মরে যাবে। গোরা কহিল, আচ্ছা, খাওয়া দাওয়া করে আবার আমি আসব। দারুণ ক্ষুধা তৃষ্ণার সময় এই নীলকুঠির উৎপাতের সুদীর্ঘ বিবরণে রমাপতি গ্রামের লোকের উপরেই চটিয়া গেল। বেটারা প্রবলের বিরুদ্ধে মাথা তুলিতে চায়, ইহা গোয়ার মুসলমানদের স্পর্ধা ও নির্বুদ্ধিতার চরম বলিয়া তাহার কাছে মনে হইল। যথোচিত শাসনের দ্বারা ইহাদের এই ঔদ্ধত্য চূর্ণ হইলেই যে ভালো হয়, ইহাতে তাহার সন্দেহ ছিল না। এই প্রকারের লক্ষ্মী ছাড়া বেটাদের প্রতি পুলিশের উৎপাত ঘটিয়াই থাকে এবং ঘটিতেই বাধ্য, এবং ইহারাই সেজন্য প্রধানত দায়ী, এইরূপ তাহার ধারণা। মনিবের সঙ্গে মিটমাট করিয়া লইলেই তো হয়, ফ্যাসাদ বাধাইতে যায় কেন? তেজ এখন রহিল কোথায়? বস্তুত রমাপতির অন্তরের সহানুভূতি নীলকুঠির সাহেবের প্রতি ছিল। মধ্যাহ্ন রৌদ্রে উত্তপ্ত বালুর ওপর দিয়া চলিতে চলিতে গোরা সমস্ত পথ একটি কথাও বলিল না। অবশেষে গাছপালার ভেতর হইতে কাছারি বাড়ির চালা যখন কিছু দূর হইতে দেখা গেল, তখন হঠাৎ গোরা আসিয়া কহিল, রমাপতি, তুমি খেতে যাও, আমি সেই নাপিতের বাড়ি চললুম। রমাপতি কহিল, সে কি কথা, আপনি খাবেন না? চাটুর্যের ওখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন? গোরা কহিল, আমার কর্তব্য আমি করব, এখন তুমি খাওয়া দাওয়া সেরে কলকাতায় চলে যেও। ওই ঘোষপুর চরে আমাকে বোধহয় কিছুদিন থেকে যেতে হবে। তুমি সে পারবে না। রমাপতির শরীর কণ্টকিত হইয়া উঠিল। গোরার মতো ধর্মপ্রাণ হিন্দু ওই ম্লেচ্ছের ঘরে বাস করিবার কথা কোন মুখে উচ্চারণ করিল তাই সে ভাবিয়া পাইল না। গোরা কি পানভোজন পরিত্যাগ করিয়া প্রায়োপবেশনের সংকল্প করিয়াছে, তাই সে ভাবিতে লাগিল। কিন্তু তখন ভাবিবার সময় নহে, এক এক মুহূর্ত তাহার কাছে এক এক যুগ বলিয়া বোধ হইতেছে। গোরার সঙ্গ ত্যাগ করিয়া কলিকাতায় পলায়নের জন্য তাহাকে অধিক অনুরোধ করিতে হইল না। ক্ষণকালের জন্য রমাপতি চাহিয়া দেখিল, গোরার সুদীর্ঘ দেহ একটি খর্ব ছায়া ফেলিয়া মধ্যাহ্নের খর রৌদ্রে জনশূন্য তপ্ত বালুকার মধ্যে দিয়া একাকী ফিরিয়া চলিয়াছে। ক্ষুধায় তৃষ্ণায় গোরাকে অভিভূত করিয়াছিল, কিন্তু দুর্বৃত্ত অন্যায়কারী মাধব চাটুর্যের অন্ন খাইয়া তাহাকে জাত বাঁচাইতে হইবে, এ কথা যতই চিন্তা করিতে লাগিল ততই তাহার অসহ্য বোধ হইল। তাহার মুখ চোখ লাল ও মাথা গরম হইয়া মনের মধ্যে বিষম একটা বিদ্রোহ উপস্থিত হইল। সে ভাবিল, পবিত্রতাকে বাহিরের জিনিস করিয়া তুলিয়া ভারতবর্ষে আমরা একই ভয়ঙ্কর অধর্ম করিতেছি। উৎপাত ডাকিয়া আনিয়া মুসলমানকে যে লোক পীড়ন করিতেছি, তাহারই ঘরে আমার জাত থাকিবে, আর উৎপাত স্বীকার করিয়া মুসলমানের ছেলেকে যে রক্ষা করিতেছে এবং নিজের নিন্দাও বহন করিতে প্রস্তুত হইয়াছে, তাহারই ঘরে আমার জাত নষ্ট হইবে। যাই হোক, এই আচার বিচারের ভালো মন্দের কথা পরে ভাবিব, কিন্তু এখন তো পারিলাম না। নাপিত গোরাকে একলা ফিরিতে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। গোরা প্রথমে আসিয়া নাপিতের ঘটি নিজের হাতে ভালো করিয়া মাজিয়া কূপ হইতে জল তুলিয়া খাইল এবং কহিল, ঘরে যদি কিছু চাল ডাল থাকে তো দাও, আমি রাঁধিয়া খাইব। নাপিত ব্যস্ত হইয়া রাঁধিবার জোগাড় করিয়া দিল।
গোরা আহার সারিয়া কহিল, আমি তোমার এখানে 2-4 দিন থাকব। নাপিত ভয় পাইয়া হাত জোর করিয়া কহিল, আপনি এই অধমের এখানে থাকবেন, তার চেয়ে সৌভাগ্য আমার আর কিছুই নেই। কিন্তু দেখুন, আমাদের উপরে পুলিশের দৃষ্টি পড়েছে, আপনি থাকলে কি ফ্যাসাদ ঘটবে তা বলা যায় না। গোরা কহিল, আমি এখানে উপস্থিত থাকলে পুলিশ কোনো উৎপাত করতে সাহস করবে না, যদি করে আমি তোমাদের রক্ষা করব। নাপিত কহিল, দোহাই আপনার, রক্ষা করবার যদি চেষ্টা করেন তাহলে আমাদের আর রক্ষা থাকবে না। ও বেটারা ভাববে আমিই চক্রান্ত করে আপনাকে ডেকে এনে ওদের বিরুদ্ধে সাক্ষী জোগাড় করে দিয়েছি। এতদিন কোনো প্রকারে টিকে ছিল, আর টিকতে পারবো না। আমাকে শুদ্ধ যদি এখান থেকে উঠতে হয় তাহলে গ্রামের পয়মাল হয়ে যাবে। গোরা চিরদিন শহরে থাকিয়া মানুষ হইয়াছে, নাপিত কেন যে এত ভয় পাইতেছে তাহা তাহার পক্ষে বুঝিতে পারাই শক্ত। সে জানিত ন্যায়ের পক্ষে জোর করিয়া দাঁড়াইলে অন্যায়ের প্রতিকার হয়। বিপন্ন গ্রামকে অসহায় রাখিয়া চলিয়া যাইতে কিছুতেই তাহার কর্তব্য বুদ্ধি সম্মত হইল না। তখন নাপিত তাহার পায়ে ধরিয়া কহিল, দেখুন, আপনি ব্রাহ্মণ, আমার পুণ্য বলে আমার বাড়িতে অতিথি হয়েছেন, আপনাকে যেতে বলছি, এতে আমার অপরাধ হচ্ছে। আমাদের প্রতি আপনার দয়া আছে জেনেই বলছি। আপনি আমার এই বাড়িতে বসে পুলিশের অত্যাচারে যদি কোনো বাধা দেন তাহলে আমাকে বড়ই বিপদে ফেলবেন। নাপিতের এই ভয়কে অমূলক কাপুরুষতা মনে করিয়া গোরা কিছু বিরক্ত হইয়া অপরাহ্নে তাহার ঘর ছাড়িয়া বাহির হইল। এই ম্লেচ্ছাচারীর ঘরে আহারাদি করিয়াছি মনে করিয়া তাহার মনের মধ্যে একটা অপ্রসন্নতাও জন্মিতে লাগিল। ক্লান্ত শরীরে এবং উত্তক্ত চিত্তে সন্ধ্যার সময় সে নীলকুঠির কাছারিতে আসিয়া উপস্থিত হইল। আহার সারিয়া রমাপতি কলিকাতায় রওনা হইতে কিছুমাত্র বিলম্ব করে নাই, তাই সেখানে তাহার দেখা পাওয়া গেল না। মাধব চাটুর্যে বিশেষ খাতির করিয়া গোরাকে আতিথ্য আহ্বান করিল। গোরা একেবারেই আগুন হইয়া উঠিয়া কহিল, আপনার এখানে আমি জল গ্রহণও করব না। মাধব বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিতেই গোরা তাহাকে অন্যায়কারী অত্যাচারী বলিয়া কটূক্তি করিল এবং আসন গ্রহণ না করিয়া দাঁড়াইয়া রহিল। দারোগা তক্তাপোষে বসিয়া তাকিয়া আশ্রয় করিয়া গুড়গুড়িতে তামাক টানিতেছিলেন। সে খাড়া হইয়া বসিল এবং রূঢ়ভাবে জিজ্ঞাসা করিল, কে হে তুমি? তোমার বাড়ি কোথায়? গোরা তাহার কোনো উত্তর না করিয়া কহিল, তুমি দারোগা বুঝি? তুমি ঘোষপুরের চরে যে সমস্ত উৎপাত করছো আমি তার সমস্ত খবর নিয়েছি। এখনো যদি সাবধান না হও তাহলে। দারোগা, ফাঁসি দেবে নাকি? তাই তো, লোকটা কম নয় তো দেখছি। ভেবেছিলাম ভিক্ষে নিতে এসেছে, এ যে চোখ রাঙায়। ওরে তেওয়ারি! মাধব ব্যস্ত হইয়া উঠিয়া দারোগার হাত চাপিয়া ধরিয়া কহিল, আরে করো কি ভদ্রলোক, অপমান করো না। দারোগা গরম হইয়া কহিল, কিসের ভদ্রলোক? উনি যে তোমাকে যা খুশি তাই বললেন, সেটা বুঝে অপমান নয়? মাধব কহিল, যা বলেছেন সে তো মিথ্যে বলেনি, তা রাগ করলে চলবে কি করে? নীলকুঠির সাহেবের গোমস্তাগিরি করে খাই, তার চেয়ে আর তো কিছু বলবার দরকার করে না। রাগ করো না দাদা, তুমি যে পুলিশের দারোগা, তোমাকে জমের পেয়াদা বললে কি গাল হয়? বাঘ মানুষ মেরে খায়, সে বোষ্টম নয়, সে তো জানা কথা। কি করবে, তাকে তো খেতে হবে। বিনা প্রয়োজনে মাধবকে রাগ প্রকাশ করিতে কেহ কোনোদিন দেখে নাই। কোন মানুষের দ্বারা কখন কি কাজ পাওয়া যায় অথবা বক্র হইলে কাহার দ্বারা কি অপকার হইতে পারে তাহা বলা যায় কি? কাহারও অনিষ্ট বা অপমান সে খুব হিসাব করিয়াই করিত। রাগ করিয়া পরকে আঘাত করিবার ক্ষমতার বাজে খরচ করিত না। দারোগা তখন গোরাকে কহিল, দেখো বাবু, আমরা এখানে সরকারের কাজ করতে এসেছি, এতে যদি কোনো কথা বলো বা গোলমাল করো তাহলে মুশকিলে পড়বে। গোরা কোনো কথা না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। মাধব তাড়াতাড়ি তাহার পশ্চাতে গিয়া কহিল, মশাই, যা বলেছেন সে কথাটা ঠিক, আমাদের এ কসাইয়েরই কাজ। আর ওই যে বেটা দারোগা দেখছেন, ওর সঙ্গে এক বিছানায় বসলে পাপ হয়। ওকে দিয়ে কত যে দুষ্কর্ম করিয়েছি তা মুখে উচ্চারণ করিতেও পারিনি। আর বেশি দিন নয়, বছর 2-3 কাজ করলেই মেয়ে কটার বিয়ে দেবার সম্বল করে নিয়ে তারপরে স্ত্রী পুরুষে কাশিবাসী হব। আর ভালো লাগে না মশাই, এক সময় ইচ্ছা হয় গলায় দড়ি দিয়ে মরি। যা হোক, আজ রাত্রে যাবেন কোথায়? এইখানেই আহারাদি করে শয়ন করবেন। ও দারোগা বেটার ছায়া মারাতেও হবে না, আপনার জন্য সমস্ত আলাদা বন্দোবস্ত করে দেব। গোরার ক্ষুধা সাধারণের অপেক্ষা অধিক। আজ প্রাতে ভালো করিয়া খাওয়াও হয় নাই, কিন্তু তাহার সর্বশরীর যেন জ্বলিতেছিল। সে কোনো মতেই এখানে থাকিতে পারিল না। কহিল, আমার বিশেষ কাজ আছে। মাধব কহিল, তা রসুন, একটা লণ্ঠন সঙ্গে দিই। গোরা তাহার কোনো জবাব না দিয়া দ্রুত পদে চলিয়া গেল।
মাধব ঘরে ফিরিয়া আসিয়া কহিল, দাদা, ও লোকটা সদরে গেল, এই বেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটা লোক পাঠাও। দারোগা কহিল, কেন, কি করতে হবে? মাধব কহিল, আর কিছু নয়, একবার কেবল জানিয়ে আসুক। একজন ভদ্রলোক কোথা থেকে এসে সাক্ষী ভাঙাবার জন্য চেষ্টা করে বেড়াচ্ছে। ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেব দিবাবসানে নদীর ধারের রাস্তায় পদব্রজে বেড়াইতেছেন, সঙ্গে হারানবাবু রহিয়াছেন। কিছু দূরে গাড়িতে তাহার মেম পরেশবাবুর মেয়েদের সঙ্গে লইয়া হাওয়া খাইতে বাহির হইয়াছেন। ব্রাউনলো সাহেব গার্ডেন পার্টিতে মাঝে মাঝে বাঙালি ভদ্রলোকদিগকে তাহার বাড়িতে নিমন্ত্রণ করিতেন। জেলার এন্ট্রান্স স্কুলে প্রাইজ বিতরণ উপলক্ষে তিনি সভাপতির কাজ করিতেন। কোনো সম্পন্ন লোকের বাড়িতে বিবাহাদি ক্রিয়াকর্মে তাহাকে আহ্বান করিলে তিনি গৃহকর্তার অভ্যর্থনা গ্রহণ করিতেন। এমনকি যাত্রাগানের মজলিসে আহুত হইয়া তিনি এক বড় কেদারায় বসিয়া কিছুক্ষণের জন্য ধৈর্য সহকারে গান শুনিতে চেষ্টা করিতেন। তাহার আদালতে গভর্নমেন্ট প্লিডারের বাড়িতে গত পুজোর দিন যাত্রায় যে দুই ছোকরা ভিস্তি ও ম্যাত্রাণী সাজিয়াছিল, তাহাদের অভিনয়ে তিনি বিশেষ আনন্দ প্রকাশ করিয়াছিলেন এবং তার অনুরোধক্রমে একাধিকবার তাহাদের অংশ তাহার সম্মুখে পুনরাবৃত্ত হইয়াছিল। তাহার স্ত্রী মিশনারির কন্যা ছিলেন। তাহার বাড়িতে মাঝে মাঝে মিশনারি মেয়েদের চা পান সভা বসিত। জেলায় তিনি একটি মেয়ের স্কুল স্থাপন করিয়াছিলেন এবং যাহাতে সে স্কুলে ছাত্রীর অভাব না হয় সেজন্য তিনি যথেষ্ট চেষ্টা করিতেন। পরেশবাবুর বাড়িতে মেয়েদের মধ্যে বিদ্যাশিক্ষার চর্চা দেখিয়া তিনি তাহাদিগকে সর্বদা উৎসাহ দিতেন। দূরে থাকিলেও মাঝে মাঝে চিঠিপত্র চালাইতেন এবং ক্রিসমাসের সময় তাহাদিগকে ধর্মগ্রন্থ উপহার পাঠাইতেন। মেলা বসিয়াছে, তদুপলক্ষে হারানবাবু সুধীর ও বিনয়ের সঙ্গে বরদা সুন্দরী ও মেয়েরা সকলেই আসিয়াছেন। তাহাদিগকে ইন্সপেকশন বাংলোয় স্থান দেওয়া হইয়াছে। পরেশবাবু এই সমস্ত গোলমালের মধ্যে কোনো মতেই থাকিতে পারেন না, এই জন্য তিনি একলা কলিকাতাতেই রহিয়া গিয়াছেন। সুচরিতা তাহার সঙ্গ রক্ষার জন্য তাহার কাছে থাকিতে অনেক চেষ্টা পাইয়াছিল, কিন্তু পরেশ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে কর্তব্য পালনের জন্য সুচরিতাকে বিশেষ উপদেশ দিয়াই পাঠাইয়া দিলেন। আগামী পরশু কমিশনার সাহেব ও সস্ত্রীক ছোটলাটের সম্মুখে ম্যাজিস্ট্রেটের বাড়িতে ডিনারের পরে ইভিনিং পার্টিতে পরেশবাবুর মেয়েদের দ্বারা অভিনয় আবৃত্তি প্রভৃতি হইবার কথা স্থির হইয়াছে। সেজন্য ম্যাজিস্ট্রেটের অনেক ইংরেজ বন্ধু জেলা ও কলিকাতা হইতে আহুত হইয়াছে। কয়েকজন বাছা বাছা বাঙালি ভদ্রলোকেরও উপস্থিত হইবার আয়োজন হইয়াছে। তাহাদের জন্য বাগানে একটি তাঁবুতে ব্রাহ্মণ পাচক কর্তৃক প্রস্তুত জলযোগেরও ব্যবস্থা হইবে, এইরূপ শোনা যাইতেছে। হারানবাবু অতি অল্পকালের মধ্যেই উচ্চভাবের আলাপে ম্যাজিস্ট্রেট সাহেবকে বিশেষ সন্তুষ্ট করিতে পারিয়াছিলেন। খ্রিস্টান ধর্মশাস্ত্রের হারানবাবুর অসামান্য অভিজ্ঞতা দেখিয়া সাহেব আশ্চর্য হইয়া গিয়াছিলেন এবং খ্রিস্টান ধর্মগ্রহণে তিনি অল্প একটুমাত্র বাধা কেন রাখিয়াছেন এ প্রশ্ন হারানবাবুকে জিজ্ঞাসা করিয়াছিলেন। আজ অপরাহ্নে নদী তীরের পথে হারানবাবুর সঙ্গে তিনি ব্রাহ্ম সমাজের কার্যপ্রণালী ও হিন্দু সমাজের সংস্কার সাধন সম্বন্ধে গভীরভাবে আলোচনায় নিযুক্ত হইয়াছিলেন। এমন সময় গোরা গুড ইভিনিং স্যার বলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। কাল সে ম্যাজিস্ট্রেটের সহিত দেখা করিবার চেষ্টা করিতে গিয়া বুঝিয়াছে যে সাহেবের চৌকাট উত্তীর্ণ হইতে গেলে পেয়াদার মাসুল যোগাইতে হয়। এরূপ দণ্ড ও অপমান স্বীকার করিতে অসম্মত হইয়া আজ সাহেবের হাওয়া খাইবার অবকাশে সে তাহার সহিত দেখা করিতে আসিয়াছে। এই সাক্ষাৎকালে হারানবাবু ও গোরা উভয় পক্ষ হইতেই পরিচয়ের কোনো লক্ষণ প্রকাশ হইল না। লোকটাকে দেখিয়া সাহেব কিছু বিস্মিত হইয়া গেলেন। এমন 6 ফুটের চেয়ে লম্বা, হাড় মোটা, মজবুত মানুষ তিনি বাংলাদেশে পূর্বে দেখিয়াছেন বলিয়া মনে করিতে পারিলেন না। ইহার দেহের বর্ণ সাধারণ বাঙালির মতো নহে। গায়ে একখানা খাকি রঙের পাঞ্জাবি জামা, ধুতি মোটা ও মলিন, হাতে একগাছা বাঁশের লাঠি, চাদরখানাকে মাথায় পাগড়ির মতন বাঁধিয়াছে। গোরা ম্যাজিস্ট্রেটকে কহিল, আমি চরঘোষপুর হইতে আসিতেছি। ম্যাজিস্ট্রেট এক প্রকার বিস্ময়সূচক শিস দিলেন। ঘোষপুরের তদন্ত কার্যে একজন বিদেশি বাধা দিতে আসিয়াছে সে সংবাদ তিনি গতকালই পাইয়াছিলেন, তবে এই লোকটাই সে? গোরাকে আপাদমস্তক তীক্ষ্ণভাবে একবার নিরীক্ষণ করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি কোন জাত? গোরা কহিল, আমি বাঙালি ব্রাহ্মণ। সাহেব কহিলেন, ও, খবরের কাগজের সঙ্গে তোমার যোগ আছে বুঝি? গোরা কহিল, না। ম্যাজিস্ট্রেট কহিলেন, তবে ঘোষপুর চরে
তুমি কি করতে এসছো? গোরা কহিল, ভ্রমণ করতে করতে সেখানে আশ্রয় নিয়েছিলাম। পুলিশের অত্যাচারে গ্রামের দুর্গতির চিহ্ন দেখে এবং আরও উপদ্রবের সম্ভাবনা আছে জেনে প্রতিকারের জন্য আপনার কাছে এসেছি। ম্যাজিস্ট্রেট কহিলেন, চরঘোষপুরের লোকগুলো অত্যন্ত বদমায়েশ, সে কথা তুমি জানো? গোরা কহিল, তারা বদমায়েশ নয়, তারা নির্ভীক, স্বাধীন চেতা। তারা অন্যায় অত্যাচার নীরবে সহ্য করতে পারে না। ম্যাজিস্ট্রেট চটিয়া উঠিলেন। তিনি মনে মনে ঠিক করিলেন, নব্য বাঙালি ইতিহাসের পুঁথি পড়িয়া কতগুলো বুলি শিখিয়াছে। ইনসাফারেবল, এখানকার অবস্থা তুমি কিছুই জানো না বলিয়া ম্যাজিস্ট্রেট গোরাকে খুব একটা ধমক দিলেন। আপনি এখানকার অবস্থা আমার চেয়ে অনেক কম জানেন, গোরা মেঘমন্দ্র স্বরে জবাব করিল। ম্যাজিস্ট্রেট কহিলেন, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি ঘোষপুরের ব্যাপার সম্বন্ধে কোনো প্রকার হস্তক্ষেপ করো তাহলে খুব সস্তায় নিষ্কৃতি পাবে না। গোরা কহিল, আপনি যখন অত্যাচারের প্রতিবিধান করিবেন না বলে মনস্থির করেছেন এবং গ্রামের লোকের বিরুদ্ধে আপনার ধারণা যখন বদ্ধমূল, তখন আমার আর কোনো উপায় নেই। আমি গ্রামের লোকেদের নিজের চেষ্টায় পুলিশের বিরুদ্ধে দাঁড়াবার জন্য উৎসাহিত করব। ম্যাজিস্ট্রেট চলিতে চলিতে হঠাৎ থামিয়া দাঁড়াইয়া বিদ্যুতের মতন গোরার দিকে ফিরিয়া গর্জিয়া উঠিলেন, কি এত বড় স্পর্ধা? গোরা দ্বিতীয় কোনো কথা না বলিয়া ধীর গমনে চলিয়া গেল। ম্যাজিস্ট্রেট কহিলেন, হারানবাবু, আপনার দেশের লোকেদের মধ্যে এ সকল কিসের লক্ষণ দেখা যাইতেছে? হারানবাবু কহিলেন, লেখাপড়া তেমন গভীরভাবে হইতেছে না, বিশেষত দেশে আধ্যাত্মিক চারিত্রনৈতিক শিক্ষা একেবারে নেই বলিয়াই এরূপ ঘটিতেছে। ইংরাজি বিদ্যার যেটা শ্রেষ্ঠ অংশ সেটা গ্রহণ করিবার অধিকার ইহাদের হয় নাই। ভারতবর্ষে ইংরেজের রাজত্ব যে ঈশ্বরের বিধান, এই অকৃতজ্ঞরা এখনও তাহা স্বীকার করিতে চাহিতেছে না। তাহার একমাত্র কারণ ইহারা কেবল পড়া মুখস্থ করিয়াছে, কিন্তু ইহাদের ধর্মবোধ নিতান্তই অপরিণত। ম্যাজিস্ট্রেট কহিলেন, খ্রিস্টকে স্বীকার না করিলে ভারতবর্ষে এই ধর্মবোধ কখনোই পূর্ণতা লাভ করিবে না। হারানবাবু কহিলেন, সে এক হিসেবে সত্য। এই বলিয়া খ্রিস্টকে স্বীকার করা সম্বন্ধে একজন খ্রিস্টানের সঙ্গে হারানবাবুর মতের কোন অংশে কতটুকু ঐক্য এবং কোথায় অনৈক্য তাহাই লইয়া হারানবাবু ম্যাজিস্ট্রেটের সহিত সূক্ষ্মভাবে আলাপ করিয়া তাহাকে এই কথা প্রসঙ্গে এতই নিবিষ্ট করিয়া রাখিয়াছিলেন যে মেম সাহেব যখন পরেশবাবুর মেয়েদিগকে গাড়ি করিয়া ডাকবাংলোয় পৌঁছাইয়া দিয়া ফিরিবার পথে স্বামীকে কহিলেন, হ্যারি, ঘরে ফিরতে হবে। তিনি চমকিয়া উঠিয়া ঘড়ি খুলিয়া কহিলেন, বাই জোভ, 8:20 গাড়িতে উঠিবার সময় হারানবাবুর কর নিপীড়ন করিয়া বিদায় সম্ভাষণপূর্বক কহিলেন, আপনার সহিত আলাপ করিয়া আমার সন্ধ্যা খুব সুখে কাটিয়াছে। হারানবাবু ডাকবাংলোয় ফিরিয়া আসিয়া ম্যাজিস্ট্রেটের সহিত তাহার আলাপের বিবরণ বিস্তারিত করিয়া বলিলেন, কিন্তু গোরার সহিত সাক্ষাতের কোনো উল্লেখ মাত্র করিলেন না। কোনো প্রকার অপরাধ বিচার না করিয়া কেবলমাত্র গ্রামকে শাসন করিবার জন্য 47 জন আসামিকে হাজতে দেওয়া হইয়াছে। ম্যাজিস্ট্রেটের সহিত সাক্ষাতের পর গোরা উকিলের সন্ধানে বাহির হইল। কোনো লোকের কাছে খবর পাইল সাতকড়ি হালদার এখানকার একজন ভালো উকিল। সাতকড়ির বাড়ি যাইতেই সে বলিয়া উঠিল, বাহ, গোরা যে, তুমি এখানে? গোরা যা মনে করিয়াছিল তাই বটে। সাতকড়ি গোরার সহপাঠী। গোরা কহিল, চরঘোষপুরের আসামিদিগকে জামিনে খালাস করিয়া তাহাদের মকদ্দমা চালাইতে হইবে। সাতকড়ি কহিল, জামিন হবে কে? গোরা কহিল, আমি হব। সাতকড়ি কহিল, তুমি 47 জনের জামিন হবে? তোমার এমন কি সাধ্য আছে? গোরা কহিল, যদি মোক্তাররা মিলে জামিন হয় তার ফি আমি দেব। সাতকড়ি কহিল, টাকা কম লাগবে না। পরদিন ম্যাজিস্ট্রেটের এজলাসে জামিন খালাসের দরখাস্ত হইল। ম্যাজিস্ট্রেট গতকল্যকার সেই মলিন বস্ত্রধারী পাগড়ি পরা বীর মূর্তির দিকে একবার কটাক্ষ নিক্ষেপ করিলেন এবং দরখাস্ত অগ্রাহ্য করিয়া দিলেন। 14 বৎসরের ছেলে হইতে 80 বৎসরের বুড়া পর্যন্ত হাজতে পচিতে লাগিল। গোরা ইহাদের হইয়া লড়িবার জন্য সাতকড়িকে অনুরোধ করিল। সাতকড়ি কহিল, সাক্ষী পাবে কোথায়? যারা সাক্ষী হতে পারত তারা সবাই আসামি। তারপরে এই সাহেব মারা মামলার তদন্তের চোটে এ অঞ্চলের লোক অতিষ্ঠ হয়ে উঠেছে। ম্যাজিস্ট্রেটের ধারণা হয়েছে ভেতরে ভেতরে ভদ্রলোকের যোগ আছে। হয়তোবা আমাকেও সন্দেহ করে, বলা যায় না। ইংরাজি কাগজগুলোতে ক্রমাগত লিখছে, দেশি লোক যদি এরকম স্পর্ধা পায় তাহলে অরক্ষিত অসহায় ইংরেজরা আর মফস্বলে বাস করিতেই পারিবে না। ইতিমধ্যে দেশের লোক দেশে টিকতে পারছে না, এমনই হয়েছে। অত্যাচার হচ্ছে জানি, কিন্তু কিচ্ছু করবার জো নেই।
গোরা গর্জিয়া উঠিয়া কহিল, কেন জো নেই? সাতকড়ি হাসিয়া কহিল, তুমি স্কুলে যেমনটি ছিলে এখনও ঠিক তেমনটি আছো দেখছি। জো নেই মানে আমাদের ঘরে স্ত্রীপুত্র আছে, রোজ উপার্জন না করলে অনেকগুলো লোককে উপবাস করতে হয়, পরের দায় নিজের ঘাড়ে নিয়ে মরতে রাজি হয় এমন লোক সংসারে বেশি নেই। বিশেষত যে দেশে সংসার জিনিসটি বড়, ছোটোখাটো জিনিস নয়। যাদের উপর 10 জন নির্ভর করে তারা সেই 10 জন ছাড়া অন্য 10 জনের দিকে তাকাবার অবকাশই পায় না। গোরা কহিল, তাহলে এদের জন্য কিছুই করবে না? হাইকোর্টে মোশন করে যদি? সাতকড়ি অধীর হইয়া কহিল, আরে ইংরেজ মেরেছে যে, সেটা দেখছ না? প্রত্যেক ইংরেজটিই যে রাজা, একটা ছোট ইংরেজকে মারলেও যে সেটা একটা ছোট রকম রাজবিদ্রোহ, যেটাতে কিছু ফল হবে না সেটার জন্য মিথ্যা চেষ্টা করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কোপানলে পড়ব, সে আমার দ্বারা হবে না। কলিকাতায় গিয়া সেখানকার কোনো উকিলের সাহায্যে কিছু সুবিধা হয় কি না তাহাই দেখিবার জন্য পরদিন 10:30টার গাড়িতে রওনা হইবার অভিপ্রায়ে গোরা যাত্রা করিয়াছে। এমন সময় বাধা পড়িয়া গেল। এখানকার মেলা উপলক্ষে কলিকাতার একদল ছাত্রের সহিত এখানকার স্থানীয় ছাত্রদলের ক্রিকেট যুদ্ধ স্থির হইয়াছে। হাত পাকাইবার জন্য কলিকাতার ছেলেরা আপন দলের মধ্যেই খেলিতেছিল। ক্রিকেটের গোলা লাগিয়া একটি ছেলের পায়ে গুরুতর আঘাত লাগে। মাঠের ধারে একটা বড় পুষ্করিণী ছিল। আহত ছেলেটিকে 2টি ছাত্র ধরিয়া সেই পুষ্করিণীর তীরে রাখিয়া চাদর ছিঁড়িয়া জলে ভিজাইয়া তাহার পা বাঁধিয়া দিতেছিল। এমন সময় হঠাৎ কোথা হইতে একটা পাহারাওয়ালা আসিয়াই একেবারে একজন ছাত্রের ঘাড়ে হাত দিয়া ধাক্কা মারিয়া তাহাকে অকথ্য ভাষায় গালি দিল। পুষ্করিণীটি পানীয় জলের জন্য রিজার্ভ করা, ইহার জলে নামা নিষেধ। কলিকাতার ছাত্র তাহা জানিত না। জানিলেও অকস্মাৎ পাহারাওয়ালার কাছে এরূপ অপমান সহ্য করা তাহাদের অভ্যাস ছিল না। গায়েও জোর ছিল, তাই অপমানের যথোচিত প্রতিকার আরম্ভ করিয়া দিল। এই দৃশ্য দেখিয়া 4-5 জন কনস্টেবল ছুটিয়া আসিল। ঠিক এমন সময়টিতেই সেখানে গোরা আসিয়া উপস্থিত। ছাত্ররা গোরাকে চিনিত। গোরা তাহাদিগকে লইয়া অনেকদিন ক্রিকেট খেলাইয়াছে। গোরা যখন দেখিল ছাত্রদিগকে মারিতে মারিতে ধরিয়া লইয়া যাইতেছে, সে সহিতে পারিল না। সে কহিল, খবরদার, মারিস নে। পাহারাওয়ালার দল তাহাকেও অশ্রাব্য গালি দিতেই গোরা ঘুষি ও লাথি মারিয়া এমন একটা কাণ্ড করিয়া তুলিল যে রাস্তায় লোক জমিয়া গেল। এদিকে দেখিতে দেখিতে ছাত্রের দল জুটিয়া গেল। গোরার উৎসাহ ও আদেশ পাইয়া তাহারা পুলিশকে আক্রমণ করিতেই পাহারাওয়ালার দল রণে ভঙ্গ দিল। দর্শকরূপে রাস্তার লোকে অত্যন্ত আমোদ অনুভব করিল। কিন্তু বলা বাহুল্য, এই তামাশা গোরার পক্ষে নিতান্ত তামাশা হইল না। বেলা যখন 3-4টে, ডাকবাংলায় বিনয়, হারানবাবু এবং মেয়েরা রিহার্সালে প্রবৃত্ত আছে। এমন সময় বিনয়ের পরিচিত 2 জন ছাত্র আসিয়া খবর দিল, গোরাকে এবং কয়েকজন ছাত্রকে পুলিশে গ্রেপ্তার করিয়া লইয়া হাজতে রাখিয়াছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের নিকটে প্রথম এজলাসেই ইহার বিচার হইবে। গোরা হাজতে, একথা শুনিয়া হারানবাবু ছাড়া আর সকলেই একেবারে চমকিয়া উঠিল। বিনয় তখনই ছুটিয়া প্রথমে তাহাদের সহপাঠী সাতকড়ি হালদারের নিকট গিয়া তাহাকে সমস্ত জানাইল এবং তাহাকে সঙ্গে লইয়া হাজতে গেল। সাতকড়ি তাহার পক্ষে ওকালতি ও তাহাকে এখনই জামিনে খালাসের চেষ্টা করিবার প্রস্তাব করিল। গোরা বলিল, না, আমি উকিলও রাখব না, আমাকে জামিনে খালাসেরও চেষ্টা করতে হবে না। সে কি কথা? সাতকড়ি বিনয়ের দিকে ফিরিয়া কহিল, দেখেছ, কে বলবে গোরা স্কুল থেকে বেরিয়েছে? ওর বুদ্ধিশুদ্ধি ঠিক সেই রকমই আছে। গোরা কহিল, দৈবাত আমার টাকা আছে, বন্ধু আছে বলে হাজত আর হাতকড়ি থেকে আমি খালাস পাবো সে আমি চাইনে। আমাদের দেশের যে ধর্মনীতি তাতে আমরা জানি সুবিচার করার গরজ রাজার, প্রজার প্রতি অবিচার রাজারই অধর্ম। কিন্তু এ রাজ্যে উকিলের কড়ি না জোগাতে পেরে প্রজা যদি হাজতে পচে জেলে মরে, রাজা মাথার ওপরে থাকতে ন্যায় বিচার পয়সা দিয়ে কিনতে যদি সর্বশান্ত হতে হয়, তবে এমন বিচারের জন্য আমি সিকি পয়সা খরচ করতে চাইনি। সাতকড়ি কহিল, কাজীর আমলে যে ঘুষ দিতেই মাথা বিকিয়ে যেত। গোরা কহিল, ঘুষ দেওয়া তো রাজার বিধান ছিল না। সে কাজী মন্দ ছিল, সে ঘুষ নিত, এ আমলেও সেটা আছে। কিন্তু এখন রাজদারে বিচারের জন্য দাঁড়াতে গেলেই বাদী হোক, প্রতিবাদী হোক, দোষী হোক, নির্দোষ হোক, প্রজাকে চোখের জল ফেলতেই হবে। যে পক্ষ নির্ধন, বিচারের লড়াইয়ে জিত হার 2 তার পক্ষে সর্বনাশ। তারপরে রাজা যখন বাদী আর আমার মতো লোক প্রতিবাদী, তখন তার পক্ষেই উকিল, ব্যারিস্টার, আর আমি যদি জোটাতে পারলুম তো ভালো, নইলে অদৃষ্টে যা থাকে।
বিচারে যদি উকিলের সাহায্যের প্রয়োজন না থাকে তবে সরকারি উকিল আছে কেন? তো গভর্নমেন্টের বিরুদ্ধপক্ষ কেন নিজের উকিল নিজে জোটাতে বাধ্য হবে? এ কি প্রজার সঙ্গে শত্রুতা? এ কি রকমের রাজধর্ম? সাতকড়ি কহিল, ভাই চট কেন? সিভিলাইজেশন সস্তা জিনিস নয়। সূক্ষ্ম বিচার করতে গেলে সূক্ষ্ম আইন করতে হয়। সূক্ষ্ম আইন করতে গেলেই আইনের ব্যবসায়ী না হলে কাজ চলেই না। ব্যবসা চালাতে গেলেই কেনা বেচা এসে পড়ে। অতএব সভ্যতার আদালত আপনি বিচার কেনা বেচার হাট হয়ে উঠবেই। যার টাকা নেই তার ঠকবার সম্ভাবনা থাকবেই। তুমি রাজা হলে কি করতে বলো দেখি? গোরা কহিল, যদি এমন আইন করতুম যে 1000-1500 টাকা বেতনের বিচারকের বুদ্ধিতেও তার রহস্য ভেদ হওয়া সম্ভব হতো না, তাহলে হতভাগা বাদী প্রতিবাদী উভয় পক্ষের জন্য উকিল সরকারি খরচে নিযুক্ত করে দিতুম। বিচার ভালো হওয়ার খরচা প্রজার ঘাড়ে চাপিয়ে দিয়ে সুবিচারের গৌরব করে পাঠান মোগলদের গাল দিতুম না। সাতকড়ি কহিল, বেশ কথা, সে শুভদিন যখন আসেনি, তুমি যখন রাজা হওনি, সম্প্রতি তুমি যখন সভ্য রাজার আদালতের আসামি, তখন তোমাকে হয় গাঁটের কড়ি খরচ করতে হবে, নয় উকিল বন্ধু শরণাপন্ন হতে হবে, নয়তো তৃতীয় গতিটা সদ্গতি হবে না। গোরা জেদ করিয়া কহিল, কোনো চেষ্টা না করে যে গতি হতে পারে আমার সেই গতিই হোক। এ রাজ্যে সম্পূর্ণ নিরুপায়ের যে গতি, আমারও সেই গতি। বিনয় অনেক অনুনয় করিল, কিন্তু গোরা তাহাতে কর্ণপাত মাত্র করিল না। সে বিনয়কে জিজ্ঞাসা করিল, তুমি হঠাৎ এখানে কি করে উপস্থিত হলে? বিনয়ের মুখ ঈষৎ রক্তাভ হইয়া উঠিল। গোরা যদি আজ হাজতে না থাকিত তবে বিনয় হয়তো কিছু বিদ্রোহের স্বরেই তাহার এখানে উপস্থিতির কারণটা বলিয়া দিত। আজ স্পষ্ট উত্তরটা তাহার মুখে বাঁধিয়া গেল। কহিল, আমার কথা পরে হবে, এখন তোমার। গোরা কহিল, আমি তো আজ রাজার অতিথি, আমার জন্য রাজা স্বয়ং ভাবছেন, তোমাদের আর কারো ভাবতে হবে না। বিনয় জানিত গোরাকে টলানো সম্ভব নয়, অতএব উকিল রাখার চেষ্টা ছাড়িয়া দিতে হইল। বলিল, তুমি তো খেতে এখানে পারবে না জানি, বাইরে থেকে কিছু খাবার পাঠাবার জোগাড় করে দিই? গোরা অধীর হইয়া কহিল, বিনয়, কেন তুমি বৃথা চেষ্টা করছো? বাইরে থেকে আমি কিছুই চাইনি। হাজতে সকলের ভাগ্যে যা জোটে আমি তার চেয়ে বেশি কিছু চাইনি। বিনয় ব্যথিত চিত্তে ডাক বাংলায় ফিরিয়া আসিল। সুচরিতা রাস্তার দিকের একটা শোবার ঘরে দরজা বন্ধ করিয়া জানালা খুলিয়া বিনয়ের প্রত্যাবর্তন প্রতীক্ষা করিয়াছিল। কোনো মতেই অন্য সকলের সঙ্গ এবং আলাপ সে সহ্য করিতে পারিতেছিল না। সুচরিতা যখন দেখিল বিনয় চিন্তিত বিমর্ষ মুখে ডাকবাংলার অভিমুখে আসিতেছে, তখন আশঙ্কায় তাহার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। বহু চেষ্টায় সে নিজেকে শান্ত করিয়া একটা বই হাতে করিয়া বসিবার ঘরে আসিল। ললিতা সেলাই ভালোবাসে না, কিন্তু সে আজ চুপ করিয়া কোণে বসিয়া সেলাই করিতেছিল। লাবণ্য সুধীরকে লইয়া ইংরাজি বানানের খেলা খেলিতেছিল। লীলা ছিল দর্শক। হারানবাবু বরদা সুন্দরীর সঙ্গে আগামী কল্লকার উৎসবের কথা আলোচনা করিতেছিলেন। আজ প্রাতঃকালে পুলিশের সঙ্গে গোরার বিরোধের ইতিহাস বিনয় সমস্ত বিবৃত করিয়া বলিল। সুচরিতা স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ললিতার কোল হইতে সেলাই পড়িয়া গেল এবং মুখ লাল হইয়া উঠিল। বরদা সুন্দরী কহিলেন, আপনি কিছু ভাববেন না বিনয়বাবু, আজ সন্ধ্যাবেলায় ম্যাজিস্ট্রেট সাহেবের মেমের কাছে গৌরমোহনবাবুর জন্যে আমি নিজে অনুরোধ করব। বিনয় কহিল, না, আপনি তা করবেন না। গোরা যদি শুনতে পায় তাহলে জীবনে সে আপনাকে আর ক্ষমা করবে না। সুধীর কহিল, তার ডিফেন্সের জন্য তো কোনো বন্দোবস্ত করতে হবে। জামিন দিয়া খালাসের চেষ্টা এবং উকিল নিয়োগ সম্বন্ধে গোরা যে সকল আপত্তি করিয়াছিল বিনয় তাহা সমস্তই বলিল। শুনিয়া হারানবাবু অসহিষ্ণু হইয়া কহিলেন, এ সমস্ত বাড়াবাড়ি। হারানবাবুর প্রতি ললিতার মনের ভাব যাই থাক, সে এ পর্যন্ত তাহাকে মান্য করিয়া আসিয়াছে, কখনো তাহার সঙ্গে তর্কে যোগ দেয় নাই। আজ সে তীব্রভাবে মাথা নাড়িয়া বলিয়া উঠিল, কিছুমাত্র বাড়াবাড়ি নয়। গৌরবাবু যা করেছেন সে ঠিক করেছেন। ম্যাজিস্ট্রেট আমাদের জব্দ করবে আর আমরা নিজেরা নিজেকে রক্ষা করব? তাদের মোটা মাইনে জোগাবার জন্য ট্যাক্স জোগাতে হবে, আবার তাদের হাত থেকে পরিত্রাণ পেতে উকিল ফি গাঁট থেকে দিতে হবে। এমন বিচার পাওয়ার চেয়ে জেলে যাওয়া ভালো। ললিতাকে হারানবাবু এতটুকু দেখিয়াছেন। তাহার যে একটা মতামত আছে সে কথা তিনি কোনোদিন কল্পনাও করেন নাই। সেই ললিতার মুখের তীব্র ভাষা শুনিয়া আশ্চর্য হইয়া গেলেন। তাহাকে ভৎসনার স্বরে কহিলেন, তুমি এসব কথার কি বোঝো? যারা গোটা কতক বই মুখস্থ করে পাশ করে সবে কলেজ থেকে বেরিয়ে এসেছে
যাদের কোনো ধর্ম নেই, ধারণা নেই, তাদের মুখ থেকে দায়িত্বহীন উন্মত্ত প্রলাপ শুনে তোমাদের মাথা ঘুরে যায়। এই বলিয়া গতকাল্য সন্ধ্যার সময় গোরার সহিত ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ বিবরণ এবং সে সম্বন্ধে তাহার নিজের সঙ্গে ম্যাজিস্ট্রেটের আলাপের কথা বিবৃত করিলেন। চরঘোষপুরের ব্যাপার বিনয়ের জানা ছিল না। শুনিয়া সে শঙ্কিত হইয়া উঠিল। বুঝিল ম্যাজিস্ট্রেট গোরাকে সহজে ক্ষমা করিবেন না। হারান যে উদ্দেশ্যে এই গল্পটা বলিলেন তাহা সম্পূর্ণ ব্যর্থ হইয়া গেল। তিনি যে গোরার সহিত তাহার দেখা হওয়া সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত একেবারে নীরব ছিলেন, তাহার ভিতরকার ক্ষুদ্রতা সুচরিতাকে আঘাত করিল এবং হারানবাবুর প্রত্যেক কথার মধ্যে গোরার প্রতি যে একটা ব্যক্তিগত ঈর্ষা প্রকাশ পাইল, তাহাতে গোরার এই বিপদের দিনে তাহার প্রতি উপস্থিত প্রত্যেকেরই একটা অশ্রদ্ধা জন্মাইয়া দিল। সুচরিতা এতক্ষণ চুপ করিয়াছিল। কি একটা বলিবার জন্য তাহার আবেগ উপস্থিত হইল, কিন্তু সেটা সংবরণ করিয়া সে বই খুলিয়া কম্পিত হস্তে পাতা উল্টাইতে লাগিল। ললিতা উদ্ধতভাবে কহিল, ম্যাজিস্ট্রেটের সহিত হারানবাবুর মতের যতই মিল থাক, ঘোষপুরের ব্যাপারে গৌরমোহনবাবুর মহত্ব প্রকাশ পেয়েছে। আজ ছোটলাট আসবেন বলিয়া ম্যাজিস্ট্রেট ঠিক 10:30 আদালতে আসিয়া বিচার কার্য সকাল সকাল শেষ করিয়া ফেলিতে চেষ্টা করিলেন। সাতকড়িবাবু স্কুলের ছাত্রদের পক্ষ লইয়া সেই উপলক্ষে তাহার বন্ধুকে বাঁচাইবার চেষ্টা করিলেন। তিনি গতিক দেখিয়া বুঝিয়াছিলেন যে অপরাধ স্বীকার করাই এ স্থলে ভালো চাল। ছেলেরা দুরন্ত হইয়াই থাকে, তাহারা অর্বাচীন, নির্বোধ ইত্যাদি বলিয়া তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। ম্যাজিস্ট্রেট ছাত্রদিগকে জেলে লইয়া গিয়া বয়স ও অপরাধের তারতম্য অনুসারে 5 হইতে 25 পেতের আঘাত করিয়া দিলেন। গোরার উকিল কেহ ছিল না। সে নিজের মামলা নিজে চালাইবার উপলক্ষে পুলিশের অত্যাচার সম্বন্ধে কিছু বলিবার চেষ্টা করিতেই ম্যাজিস্ট্রেট তাহাকে তীব্র তিরস্কার করিয়া তাহার মুখ বন্ধ করিয়া দিলেন ও পুলিশের কর্মে বাধা দেওয়ার অপরাধে তাহাকে 1 মাস সশ্রম কারাদণ্ডও দিলেন এবং এইরূপ লঘু দণ্ডকে বিশেষ দয়া বলিয়া কীর্তন করিলেন। সুধীর ও বিনয় আদালতে উপস্থিত ছিল। বিনয় গোরার মুখের দিকে চাহিতে পারিল না। তাহার যেন নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল। সে তাড়াতাড়ি আদালত ঘর হইতে বাহির হইয়া আসিল। সুধীর তাহাকে ডাকবাংলায় ফিরিয়া গিয়া স্নানাহারের জন্য অনুরোধ করিল। সে শুনিল না। মাঠের রাস্তা দিয়া চলিতে চলিতে গাছের তলায় বসিয়া পড়িল। সুধীরকে কহিল, তুমি বাংলায় ফিরে যাও, কিছুক্ষণ পরে আমি যাব। সুধীর চলিয়া গেল। এমন করিয়া যে কতক্ষণ কাটিয়া গেল তাহা সে জানিতে পারিল না। সূর্য মাথার উপর হইতে পশ্চিমের দিকে যখন হেলিয়াছে, তখন একটা গাড়ি ঠিক তাহার সম্মুখে আসিয়া থামিল। বিনয় মুখ তুলিয়া দেখিল সুধীর ও সুচরিতা গাড়ি হইতে নামিয়া তাহার কাছে আসিতেছে। বিনয় তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। সুচরিতা কাছে আসিয়া স্নেহার্দ্র স্বরে কহিল, বিনয়বাবু আসুন। বিনয়ের হঠাৎ চৈতন্য হইল যে এই দৃশ্যে রাস্তার লোকে কৌতুক অনুভব করিতেছে। সে তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া পড়িল। সমস্ত পথ কেহ কিছুই কহিতে পারিল না। ডাকবাংলায় পৌঁছিয়া বিনয় দেখিল সেখানে একটা লড়াই চলিতেছে। ললিতা বাঁকিয়া বসিয়াছে। সে কোনো মতেই আজ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দিবে না। বরদাসুন্দরী বিষম সংকটে পড়িয়া গিয়াছেন। হারানবাবু ললিতার মতন বালিকার এই অসঙ্গত বিদ্রোহে ক্রোধে অস্থির হইয়া উঠিয়াছেন। তিনি বারবার বলিতেছেন, আজকালকার ছেলে মেয়েদের এ কিরূপ বিকার ঘটিয়াছে। তাহারা ডিসিপ্লিন মানিতে চাহে না। কেবল যে সে লোকের সংসর্গে যাহা তাহা আলোচনা করিয়াই এইরূপ ঘটিতেছে। বিনয় আসিতেই ললিতা কহিল, বিনয়বাবু আমাকে মাপ করুন, আমি আপনার কাছে ভারী অপরাধ করেছি। আপনি তখন যা বলেছিলেন আমি কিছুই বুঝতে পারিনি। আমরা বাইরের অবস্থা কিছুই জানি না বলেই এত ভুল বুঝি। পানুবাবু বলেন, ভারতবর্ষে ম্যাজিস্ট্রেটের এই শাসন বিধাতার বিধান। তা যদি হয় তবে এই শাসনকে সমস্ত কায়মনোবাক্যে অভিশাপ দেবার ইচ্ছা জাগিয়ে দেওয়াও সেই বিধাতারই বিধান। হারানবাবু ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিলেন, ললিতা তুমি। ললিতা হারানবাবুর দিক হইতে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, চুপ করুন, আপনাকে আমি কিছু বলছি না। বিনয়বাবু আপনি কারও অনুরোধ রাখবেন না। আজ কোনো মতেই অভিনয় হতেই পারে না। বরদাসুন্দরী তাড়াতাড়ি ললিতার কথা চাপা দিয়া কহিলেন, ললিতা তুই তো আচ্ছা মেয়ে দেখছি। বিনয়বাবুকে আজ স্নান করতে খেতে দিবি নে? বেলা 1:30 বেজে গেছে তা জানিস? দেখ দেখি ওর মুখ শুকিয়ে কীরকম চেহারা হয়ে গেছে। বিনয় কহিল, এখানে আমরা এই ম্যাজিস্ট্রেটের অতিথি, এ বাড়িতে আমি স্নানাহার করতে পারব না। বরদাসুন্দরী বিনয়কে বিস্তর মিনতি করিয়া বুঝাইতে চেষ্টা করিলেন,
মেয়েরা সকলেই চুপ করিয়া আছে দেখিয়া তিনি রাগিয়া বলিলেন, তোদের সব কি হলো? সুচি, তুমি বিনয়বাবুকে একটু বুঝিয়ে বলো না। আমরা কথা দিয়েছি, লোকজন সব ডাকা হয়েছে, আজকের দিনটা কোনো মতে কাটিয়ে যেতে দাও, নইলে ওরা কি মনে করবে বলো দেখি। আজ যে ওদের সামনে মুখ দেখাতে পারবো না। সুচরিতা চুপ করিয়া মুখ নিচু করিয়া বসিয়া রহিল। বিনয় অদূরে নদীতে স্টিমারে চলিয়া গেল। সেই স্টিমার আজ ঘণ্টা দুয়েকের মধ্যে যাত্রী লইয়া কলিকাতায় রওনা হইবে। আগামীকাল ৮টা আন্দাজ সময়ে সেখানে পৌঁছিবে। হারানবাবু উত্তেজিত হইয়া উঠিয়া বিনয় ও গোরাকে নিন্দা করিতে আরম্ভ করিলেন। সুচরিতা তাড়াতাড়ি চৌকি হইতে উঠিয়া পাশের ঘরে প্রবেশ করিয়া বেগে দ্বার ভেজাইয়া দিল। একটু পরেই ললিতা দ্বার ঠেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল সুচরিতা ২ হাতে মুখ ঢাকিয়া বিছানার ওপর পড়িয়া আছে। ললিতা ভিতর হইতে দ্বার রুদ্ধ করিয়া দিয়া ধীরে ধীরে সুচরিতার পাশে বসিয়া তাহার মাথায় চুলের মধ্যে আঙুল বুলাইয়া দিতে লাগিল। অনেকক্ষণ পরে সুচরিতা যখন শান্ত হইল, তখন জোর করিয়া তাহার মুখ হইতে বাহুর আবরণ মুক্ত করিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া কানে কানে বলিতে লাগিল, দিদি, আমরা এখান থেকে কলিকাতায় ফিরে যাই, আজ তো ম্যাজিস্ট্রেটের ওখানে যেতে পারবো না। সুচরিতা অনেকক্ষণ এ কথার কোনো উত্তর করিল না। ললিতা যখন বারবার বলিতে লাগিল, তখন সে বিছানায় উঠিয়া বসিল। সে কি করে হবে ভাই, আমার তো একেবারেই আসবার ইচ্ছা ছিল না। বাবা যখন পাঠিয়ে দিয়েছেন, তখন যে জন্য এসেছি তা না সেরে যেতে পারবো না। ললিতা কহিল, বাবা তো এসব কথা জানেন না, জানলে কখনোই আমাদের থাকতে বলতেন না। সুচরিতা কহিল, তা কি করে জানবো ভাই? ললিতা, দিদি, তুই পারবি? কি করে যাবি বল দেখি? তারপরে আবার সাজগোজ করে স্টেজে দাঁড়িয়ে কবিতা আওড়াতে হবে। আমার তো জিভ ফেটে গিয়ে রক্ত পড়বে, তবু কথা বের হবে না। সুচরিতা কহিল, সে তো জানি বোন, কিন্তু নরক যন্ত্রণাও সইতে হয়। এখন আর কোনো উপায় নেই। আজকের দিন জীবনে আর কখনো ভুলতে পারবো না। সুচরিতার এই বাধ্যতায় ললিতা রাগ করিয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। মাকে আসিয়া কহিল, মা, তোমরা যাবে না? বরদা সুন্দরী কহিলেন, তুই কি পাগল হয়েছিস? রাত্রি ৯টার পরে যেতে হবে। ললিতা কহিল, আমি কলিকাতায় যাবার কথা বলছি। বরদা সুন্দরী, শোনো একবার, মেয়ের কথা শোনো। ললিতা সুধীরকে কহিল, সুধীরদা, তুমিও এখানে থাকবে? গোরার শাস্তি সুধীরের মনকে বিকল করিয়া দিয়াছিল, কিন্তু বড় বড় সাহেবের সম্মুখে নিজের বিদ্যা প্রকাশ করিবার প্রলোভন সে ত্যাগ করিতে পারে এমন সাধ্য তাহার ছিল না। সে অব্যক্ত স্বরে কি একটা বলিল, বোঝা গেল সে সংকোচ বোধ করিতেছে, কিন্তু সে থাকিয়াই যাইবে। বরদা সুন্দরী কহিলেন, গোলমালে বেলা হয়ে গেল, আর দেরি করলে চলবে না। এখন 5:30 পর্যন্ত বিছানা থেকে কেউ উঠতে পারবে না। বিশ্রাম করতে হবে, নইলে ক্লান্ত হয়ে রাত্রে মুখ শুকিয়ে যাবে, দেখতে বিশ্রী হবে। এই বলিয়া তিনি জোর করিয়া সকলকে শয়ন ঘরে পুরিয়া বিছানায় শোয়াইয়া দিলেন। সকলেই ঘুমাইয়া পড়িল, কেবল সুচরিতার ঘুম হইল না, এবং অন্য ঘরে ললিতা তাহার বিছানার ওপরে উঠিয়া বসিয়া রহিল। স্টিমারে ঘন ঘন বাঁশি বাজিতে লাগিল। স্টিমার যখন ছাড়িবার উপক্রম করিতেছে, খালাসিরা সিঁড়ি তুলিবার জন্য প্রস্তুত হইয়াছে, এমন সময় জাহাজের ডেকের উপর হইতে বিনয় দেখিল একজন ভদ্র স্ত্রীলোক জাহাজের অভিমুখে দ্রুত পদে আসিতেছে। তাহার বেশভূষা প্রভৃতি দেখিয়া তাহাকে ললিতা বলিয়াই মনে হইল, কিন্তু বিনয় সহসা তাহা বিশ্বাস করিতে পারিল না। অবশেষে ললিতা নিকটে আসিতে আর সন্দেহ রহিল না। একবার মনে করিল ললিতা তাহাকে ফিরাইতে আসিয়াছে, কিন্তু ললিতাই তো ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দেওয়ার বিরুদ্ধে দাঁড়াইয়াছিল। ললিতা স্টিমারে উঠিয়া পড়িল, খালাসি সিঁড়ি তুলিয়া লইল। বিনয় শঙ্কিত চিত্তে ওপরের ডেক হইতে নিচে নামিয়া ললিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। ললিতা কহিল, আমাকে উপরে নিয়ে চলুন। বিনয় বিস্মিত হইয়া কহিল, জাহাজ যে ছেড়ে দিচ্ছে। ললিতা কহিল, সে আমি জানি বলিয়া বিনয়ের জন্য অপেক্ষা না করিয়াই সম্মুখে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া উপরের তলায় উঠিয়া গেল। স্টিমার বাঁশি ফুঁকিতে ফুঁকিতে ছাড়িয়া দিল। বিনয় ললিতাকে ফার্স্ট ক্লাসের ডেকে কেদারায় বসাইয়া নীরব প্রশ্নে তাহার মুখের দিকে চাহিল। ললিতা কহিল, আমি কলকাতায় যাব, আমি কিছুতেই থাকতে পারলুম না। বিনয় জিজ্ঞাসা করিল, ওরা সকলে? ললিতা কহিল, এখন পর্যন্ত কেউ জানেন না, আমি চিঠি রেখে এসেছি, পড়লেই জানতে পারবেন। ললিতার এই দুঃসাহসিকতায় বিনয় স্তম্ভিত হইয়া গেল। সংকোচের সহিত বলিতে আরম্ভ করিল, কিন্তু ললিতা তাড়াতাড়ি বাধা দিয়া কহিল,
জাহাজ ছেড়ে দিয়েছে, এখন আর কিন্তু নিয়ে কি হবে? মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলেই যে সমস্তই চুপ করে সহ্য করতে হবে সে আমি বুঝি নে। আমাদের পক্ষেও ন্যায় অন্যায় সম্ভব অসম্ভব আছে। আজকের নিমন্ত্রণে গিয়ে অভিনয় করার চেয়ে আত্মহত্যা করা আমার পক্ষে সহজ। বিনয় বুঝিল যা হইবার তা হইয়া গেছে। এখন এ কাজের ভালো মন্দ বিচার করিয়া মনকে পীড়িত করিয়া তোলায় কোনো ফল নাই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ললিতা কহিল, দেখুন, আপনার বন্ধু গৌরমোহনবাবুর প্রতি মনে মনে বড় অবিচার করেছিলুম। জানি নে প্রথম থেকেই কেন তাকে দেখে, তার কথা শুনে আমার মনটা তার বিরুদ্ধ হয়ে গিয়েছিল। তিনি বড় বেশি জোর দিয়ে কথা কইতেন, আর আপনারা সকলেই তাতে যেন সায় দিয়ে যেতেন। তাই দেখে আমার একটা রাগ হতে থাকতো। আমার স্বভাবই ওই, আমি যদি দেখি কেউ কথায় বা ব্যবহারে জোর প্রকাশ করছে, সে আমি একেবারেই সইতে পারিনি। কিন্তু গৌরমোহনবাবুর জোর কেবল পরের উপরে নয়, সে তিনি নিজের উপরেও খাটান। এ সত্যিকার জোর, এরকম মানুষ আমি দেখিনি। এমনই করিয়া ললিতা বকিয়া যাইতে লাগিল। কেবল যে গোরার সম্বন্ধে সে অনুতাপ বোধ করিতেছিল বলিয়াই এ সকল কথা বলিতেছিল তাহা নহে। আসলে ঝোঁকের মাথায় সে কাজটা করিয়া ফেলিয়াছে, তাহার সংকোচ মনের ভেতর হইতে কেবলই মাথা তুলিবার উপক্রম করিতেছিল। কাজটা হয়তো ভালো হয় নাই, এই দ্বিধা জোর করিবার লক্ষণ দেখা যাইতেছিল। বিনয়ের সম্মুখে স্টিমারে এরূপ একলা বসিয়া থাকা যে এত বড় কুণ্ঠার বিষয় তাহা সে পূর্বে মনেও করিতে পারে নাই। কিন্তু লজ্জা প্রকাশ হইলেই জিনিসটা অত্যন্ত লজ্জার বিষয় হইয়া উঠিবে। এই জন্য সে প্রাণপণে বকিয়া যাইতে লাগিল। বিনয়ের মুখে ভালো করিয়া কথা জোগাইতেছিল না। একদিকে গোরার দুঃখ ও অপমান, অন্যদিকে সে যে এখানে ম্যাজিস্ট্রেটের বাড়ি আমোদ করিতে আসিয়াছিল তাহার লজ্জা, তাহার উপরে ললিতার সম্বন্ধে তাহার এই অকস্মাৎ অবস্থা সংকট সমস্ত একত্র মিশ্রিত হইয়া বিনয়কে বাক্যহীন করিয়া দিয়াছিল। পূর্বে হইলে ললিতার এই দুঃসাহসিকতায় বিনয়ের মনে তিরস্কারের ভাব উদয় হইত, আজ তাহা কোনো মতেই হইল না। এমনকি তাহার মনে যে বিস্ময়ের উদয় হইয়াছিল তাহার সঙ্গে শ্রদ্ধা মিশ্রিত ছিল। ইহাতে আরও একটি আনন্দ এই ছিল, তাহার সমস্ত দলের মধ্যে গোরার অপমানের সামান্য প্রতিকার চেষ্টা কেবল বিনয় এবং ললিতাই করিয়াছে। এজন্য বিনয়কে বিশেষ কিছু দুঃখ পাইতে হইবে না, কিন্তু ললিতাকে নিজের কর্মফলে অনেক দিন ধরিয়া বিস্তর পীড়া ভোগ করিতে হইবে। অথচ এই ললিতাকে বিনয় বারবার গোরার বিরুদ্ধ বলিয়াই জানিত। যতই ভাবিতে লাগিল ততই ললিতার এই পরিণাম বিচারহীন সাহসে এবং অন্যায়ের প্রতি একান্ত ঘৃণায় তাহার প্রতি বিনয়ের ভক্তি জন্মিতে লাগিল। কেমন করিয়া কি বলিয়া যে সে ভক্তি প্রকাশ করিবে তাহা ভাবিয়া পাইল না। বিনয় বারবার ভাবিতে লাগিল, ললিতা যে তাহাকে পরমুখাপেক্ষী সাহসহীন বলিয়া ঘৃণা প্রকাশ করিয়াছে, সে ঘৃণা যথার্থ। সে তো সমস্ত আত্মীয় বন্ধুর নিন্দা প্রশংসা সবলে উপেক্ষা করিয়া এমন করিয়া কোনো বিষয়েই সাহসিক আচরণের দ্বারা নিজের মত প্রকাশ করিতে পারিত না। সে যে অনেক সময় গোরাকে কষ্ট দিবার ভয়ে অথবা পাছে গোরা তাহাকে দুর্বল মনে করে এই আশঙ্কায় নিজের স্বভাবের অনুসরণ করে নাই। অনেক সময় সূক্ষ্ম যুক্তিজাল বিস্তার করিয়া গোরার মতকে নিজের মত বলিয়াই নিজেকে ভুলাইবার চেষ্টা করিয়াছে। আজ তাহা মনে মনে স্বীকার করিয়া ললিতাকে স্বাধীন বুদ্ধিশক্তি গুণে নিজের চেয়ে অনেক শ্রেষ্ঠ বলিয়া মানিল। ললিতাকে সে যে পূর্বে অনেকবার মনে মনে নিন্দা করিয়াছে সে কথা স্মরণ করিয়া তাহার লজ্জা বোধ হইল। এমনকি ললিতার কাছে তাহার ক্ষমা চাইতে ইচ্ছা করিল, কিন্তু কেমন করিয়া ক্ষমা চাইবে ভাবিয়া পাইল না। ললিতার কমনীয় স্ত্রীমূর্তি আপন অন্তরের তেজে বিনয়ের চক্ষে আজ এমন একটি মহিমায় উদ্দীপ্ত হইয়া দেখা দিল যে নারীর এই অপূর্ব পরিচয়ে বিনয় নিজের জীবনকে সার্থক বোধ করিল। সে নিজের সমস্ত অহংকার, সমস্ত ক্ষুদ্রতাকে এই মাধুর্যমণ্ডিত শক্তির কাছে আজ একেবারে বিসর্জন দিল। আজকের নিবেদন এখানেই শেষ করছি। কয়েকদিনের মধ্যেই নিয়ে আসব গোরার পরবর্তী পর্ব। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।